আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ অফিস কর্তৃক পরিচালিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দূরশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই ভিডিও ক্লাসে এসএসটিএস এর মহাপরিচালক স্যার ডক্টর জনাব সাইদ সাবরি সহ এসএসটিএস এর শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা ও কুশলাদিবৃন্দকে সাদর সম্ভাষণ ও অভিভাবক জানাচ্ছি। সাথে অভিভাবক জানাচ্ছি সকল দর্শনার্থী, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে। আশা করি সকলেই যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরাও সুস্থ রয়েছো। করোনাকালীন এই সময়ে অবশ্যই তোমরা যেখানে যে অবস্থায় বসে পড়াশোনা করছো, অবশ্যই তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তাই তোমাদের লেখাপড়া একটু সহযোগিতা করার জন্য তোমাদের জন্য আরও একটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এই পুরো সময়টি জুড়েই আছি আমি জনাব মোহাম্মদ সুলাইমান স্যার, সহকারী শিক্ষক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স, ভোলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি আমি যাদের জন্য উপস্থাপন করছি তা হচ্ছে পঞ্চম শ্রেণীর দুঃখিত আজকের এই ক্লাসটি আমি যাদের জন্য উপস্থাপন করছি তা হচ্ছে চতুর্থ শ্রেণী, অর্থাৎ চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়টির একটি অংশ নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে যে অবস্থায় বসে ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা বই, খাতা, কলম সাথে নিয়ে বসবে, কেননা গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই তোমাদের নোট করে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমেই একটা ভিডিও দেখি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। Bangladesh is among the most vulnerable countries to climate change impacts and almost every year suffers from major natural calamities, which takes a big toll on the poor local people. People in different regions suffer from different types of disasters, including flood, drought, and salinity. Drinkable water becomes scarce. Land becomes barren in the dry season. Farmers helplessly wait for rain. When the monsoon arrives, rivers start overflowing and causes flash floods. People struggle to find shelter. It becomes harder to save their belongings and livestock. Meanwhile, in the coastal districts, people face salinity problem. Excessive saline water makes it impossible to do farming and fishery. These people suffer the worst blows of nature. Yet, with courage, they stand their ground. With help of local NGOs, they have eventually found innovative solutions. In drought-prone regions, the sufferers have learned to produce vermicompost to make the ground fertile again, which eventually increases their harvest. People in the flood-affected regions have learned to raise plinths in clusters, which provide safety from floods. They don't have to relocate frequently anymore. They have started to cultivate vegetables and rear goats on the elevated land. In the saline-prone region, many have started to cultivate salinity-tolerant crabs. People in the area also have learned modern ways to harvest and treat drinkable water. These people now have sustainable sources of income and are earning a better living. Their struggles have now eased. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অতি চমৎকার একটি ভিডিও দেখলাম। চলো আমরা সাথে আরও কয়েকটা ছবি দেখি। প্রথম ছবিটা দেখা যাচ্ছে খরা, দ্বিতীয় ছবিটা দেখা যাচ্ছে বৃষ্টিবহুল এবং তৃতীয় ছবিটা দেখা যাচ্ছে শীতকালের কিছু দৃশ্য। অর্থাৎ এখানে সারা বছরের আবহাওয়ার বিভিন্ন চিত্র দেখানো হয়েছে।
আজকের যে আলোচনা, এই যে ভিডিও এবং যে ছবি, সেখান থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমাদের আজকের আলোচ্য বিষয় কি হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অধ্যায় 10 পাঠ 5 পাঠ্যাংশ জলবায়ু। হ্যাঁ, দশম অধ্যায়ের অবশ্যই এর আগে পার্ট 1, 2, 3, 4 নিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলি দেওয়া আছে। তোমরা ইউটিউব চ্যানেল সুলাইমান ভোলা অথবা আনাস বিন মালিক ইসলামিক কমপ্লেক্স ফেসবুক গ্রুপ কেমন, অথবা ইউটিউব গ্রুপ, সেখানে তোমরা ভিডিওগুলি সার্চ করলে বিষয়ভিত্তিক পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের আলোচনার শিক্ষণফল আমরা এখান থেকে যা জানতে পারবো তার মধ্যে রয়েছে জলবায়ু কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশের জলবায়ুর ধরন তোমরা ব্যাখ্যা করতে পারবে। চলো তাহলে এই দুইটা আলোচ্য বিষয়ের উপর আমাদের মূল আলোচনা শুরু করি। প্রথমেই দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিটা তোমাদের বইয়ের 75 পৃষ্ঠায়ও রয়েছে। তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি বিশ্বের গড় তাপমাত্রা। বিশ্বের গড় তাপমাত্রার মধ্যে দেখো, এখানে বিশ্ব যে বৈষয়িক মানচিত্রটা রয়েছে, যে ওয়ার্ল্ড ম্যাপটা মানচিত্রটা রয়েছে, এই ওয়ার্ল্ড ম্যাপের মানচিত্র ঠিক মাঝখান দিয়ে একটা কালো দাগ রয়েছে, নিচে লেখা রয়েছে বিষুবরেখা। দেখো, বাংলাদেশের অবস্থান বিষুবরেখার উপরে, মস্কোর অবস্থান বিষুবরেখার আরেকটু উপরে, এবং ইভনিকের অবস্থান বিষুবরেখার উঁচুতে। নিউ ইয়র্ক সিটি রয়েছে মাঝখানে, আবার বিষুবরেখার নিচে রয়েছে জোহান্সবার্গ, সিডনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মানচিত্রের যে শহরগুলি, এই শহরগুলির বার্ষিক গড় তাপমাত্রা এবং ছকে দেওয়া আছে। একটু তোমরা খেয়াল করো, ঢাকা এবং বাংলাদেশ সারা বছরের গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। আমেরিকা নিউ ইয়র্ক সিটি এটার বার্ষিক তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়া এবং মস্কো, তার তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। অস্ট্রেলিয়া এবং সিডনি, খেয়াল করো, এই যে বিষুবরেখার নিচে ডান পাশে, তার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এবং দক্ষিণ আফ্রিকা জোহান্সবার্গের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ইভানা এবং ইভনিক এর তাপমাত্রা হচ্ছে -30 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বিভিন্ন ধরন, কেন এরকম সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষুবরেখার উপরে আমাদের সামনে আলোচনা আছে যে ঢাকা, আমাদের বাংলাদেশ গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে দেখা যায় আমেরিকা, নিউ ইয়র্ক সিটি, রাশিয়া, মস্কো, এই সমস্ত শহরের, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি এবং মস্কো, এই সমস্ত শহরের তাপমাত্রা আবার 6 ডিগ্রি সেলসিয়াস। আবার আমরা নিচে দেখতে পাচ্ছি যে ইভনিক এবং কানাডার ইউনিক, এখানের তাপমাত্রা হচ্ছে -3 ডিগ্রি সেলসিয়াস। কেন এরকম? এটা আসলে এখানে যে বিষুবরেখাটা রয়েছে, এই বিষুবরেখাটার কারণেই এরকম হচ্ছে। চলো আমরা সামনের দিকে আলোচনা করব এবং সেখান থেকেই তোমরা বুঝতে পারবা কেন এরকম তাপমাত্রা কম বেশি হয়ে থাকে। এখানে আমরা প্রথমেই জেনে নেব জলবায়ু কি, কারণ এটা আমাদের জানা উচিত। আমাদের যেহেতু মূল আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু, তাই জলবায়ু কাকে বলে সেটা হচ্ছে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার যে গড় অবস্থা, এই গড় অবস্থাকে জলবায়ু বলে। কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এবার আমরা একটা মানচিত্র দেখাচ্ছি, মানচিত্রটার দিকে তাকাও। মানচিত্রটার মধ্যে দেওয়া আছে মস্কোর তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস, ঢাকার তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশের যে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের জলবায়ু হচ্ছে উষ্ণ ও আর্দ্র। বাংলাদেশের জলবায়ু কেমন? উষ্ণ ও আর্দ্র। অপরদিকে রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত। খেয়াল করো, রাশিয়া বাংলাদেশের অনেক উত্তর দিকে অবস্থিত। এখানে বছরের বেশিরভাগ সময়ই খুব ঠান্ডা থাকে। রাশিয়া, অর্থাৎ এই যে এই বিষুবরেখা থেকে যত বেশি উত্তরের দিকে যাবে তত বেশি আবহাওয়া ঠান্ডা। রাশিয়ার মস্কো শহরের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। তাই রাশিয়ার জলবায়ুকে বলা হয় শীতল জলবায়ু। রাশিয়ার জলবায়ুকে বলা হয় শীতল জলবায়ু। খেয়াল করো তাহলে বাংলাদেশের তাপমাত্রা কেন এত বেশি আর মস্কোর তাপমাত্রা আর রাশিয়ার তাপমাত্রা কেন এত কম? কারণ একটাই, রাশিয়া বাংলাদেশ থেকে যে পৃথিবীর মাঝখান দিয়ে যে বিষুবরেখা কল্পনা করা হয়েছে, সে বিষুবরেখার উত্তর দিকে, অর্থাৎ বাংলাদেশের রাশিয়ার অবস্থান হচ্ছে বেশি উত্তর দিকে, যে উত্তর দিকে হওয়ার কারণে ওইখানের তাপমাত্রা তুলনামূলক কম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার দেখো, এবার আমরা দেখে নেব ঢাকা ও মস্কোর মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রা, যেটা আমরা ডিগ্রি সেলসিয়াসে আমরা এখানে উপস্থাপন করেছি। দেখো, ঢাকার তাপমাত্রা জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, এটা হলো মাসিক তাপমাত্রা। প্রথমেই আমরা দেখি জানুয়ারি মাসে, যেখানে ঢাকা আমাদের বাংলাদেশের ঢাকার তাপমাত্রা থাকে, জানুয়ারি মাসে কিন্তু আমাদের এখানে শীতকাল থাকে, তাই বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মস্কোর তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারি মাসে, যেখানে ঢাকার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মস্কোর তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসে, যেখানে ঢাকার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মস্কোর তাপমাত্রা হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো। এপ্রিল মাসে, যেখানে ঢাকার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, মস্কোর তাপমাত্রা সেখানে 7 ডিগ্রি সেলসিয়াস। মে মাসে ঢাকার তাপমাত্রা যেখানে 29 ডিগ্রি সেলসিয়াস, মস্কোর তাপমাত্রা সেখানে 10 ডিগ্রি সেলসিয়াস। জুন মাসে ঢাকার তাপমাত্রা যেখানে 29 ডিগ্রি সেলসিয়াস, জুন থেকে তোমার দুঃখিত, হ্যাঁ, এপ্রিল থেকে মে পর্যন্ত ঢাকার গড় তাপমাত্রা যেখানে 29 ডিগ্রি সেলসিয়াস, সেখানে যে মে থেকে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এপ্রিল থেকে মে পর্যন্ত মস্কোর তাপমাত্রা সেখানে দেখা যায় যথাক্রমে 13 ডিগ্রি, 17 ডিগ্রি, 19 ডিগ্রি, 17 ডিগ্রি, 11 ডিগ্রি সেলসিয়াস। এরপরে অক্টোবর মাসে ঢাকার তাপমাত্রা একটু কমে 27 ডিগ্রি, মস্কোর তাপমাত্রা সেখানে কমে 6 ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর মাসে ঢাকার তাপমাত্রা যেখানে 26 ডিগ্রি সেলসিয়াস, মস্কোর তাপমাত্রা সেখানে -1 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরে ঢাকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, মস্কোর তাপমাত্রা সেখানে -5 ডিগ্রি সেলসিয়াস। এই যে এক বছরের গড় তাপমাত্রা, এটা গড় করলে দেখা যায় যে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা যেখানে 26 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা সেখানে 6 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এই যে তাপমাত্রার পার্থক্য, এই তাপমাত্রার পার্থক্যের পিছনে কোন বিষয়টা কাজ করে? সেই তাপমাত্রাটার পিছনে, কম বেশি হওয়ার পিছনে কাজ করে যে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো, এটা তোমাদের বইয়ের 77 পৃষ্ঠায় ছবিটা রয়েছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের উপাদান, অর্থাৎ এখানে রয়েছে, ছবিটার মধ্যে রয়েছে সমুদ্র। দেখো, ছবিটার মধ্যে রয়েছে সমুদ্র, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে যে তোমার সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের দূরত্ব, অর্থাৎ ওই স্থানের যে স্থলভাগ রয়েছে, ওই স্থলভাগের দূরত্ব। অর্থাৎ এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রধান উপাদান। যে কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে? যেই দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে অবস্থিত, ওই সমস্ত দেশগুলির তাপমাত্রা তত বেশি হয়ে থাকে। খেয়াল করো, ছবিতে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, এখানে সমুদ্রপৃষ্ঠকে নির্দেশ করা হয়েছে, সমুদ্রকে নির্দেশ করা হয়েছে, পাশে আবার পাহাড় পর্বতকে নির্দেশ করা হয়েছে, স্থলভাগ, বনভূমি ইত্যাদিকে নির্দেশ করা হয়েছে। সেখানে তুলনামূলক সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলটা রয়েছে, তোমরা খেয়াল করো, এই যে সমুদ্র, এই সমুদ্রের কাছাকাছি এখানে, আবার এখান থেকে এই জায়গাটা সমুদ্র থেকে আরও দূরে, এখান থেকে এই জায়গাটা আরও দূরে, এখান থেকে এই জায়গাটা আরও দূরে এবং উপরে। ঠিক এইভাবে সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলগুলি থাকে, তুলনামূলক সেই অঞ্চলগুলির তাপমাত্রা কম থাকে, এবং সমুদ্র থেকে যত দূরে যাইবা ততই তাপমাত্রা আস্তে 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 বাড়তে শুরু করে। এজন্যই মূলত আমরা মানচিত্রতে যেটা দেখিয়েছি যে মস্কোর তাপমাত্রা কম, সবসময় গড় তাপমাত্রা যেখানে 6 ডিগ্রি, ঢাকার তাপমাত্রা এখানে 26 ডিগ্রি সেলসিয়াস, শুধু এই কারণেই হয়ে থাকে। চলো এবার জেনে নিই কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। তাহলে আমরা এখান থেকে সংক্ষেপে জেনে নিলাম যে জলবায়ু পরিবর্তনের উপাদানগুলি আসলে কি কি, কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে। আবার দেখো, কোনো নির্দিষ্ট স্থানে জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে ওই স্থানটির উচ্চতা এবং সমুদ্র থেকে ওই স্থানটির দূরত্ব, এই তিনটা বিষয় নির্দেশ করে। তাহলে জলবায়ু পরিবর্তনের উপাদান হচ্ছে তিনটা। 1 নম্বর হলো অক্ষাংশ, 2 নম্বর হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটার দূরত্ব, যেটা এখানে দেখানো হয়েছে। দেখো, সমুদ্র, এই যেটা দেখানো হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটার দূরত্ব, আর সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটার উচ্চতা, যেটা এখানে দেখানো হয়েছে। দেখো, এই যেই সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটার উচ্চতা
এবং 3 নম্বরে সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটার দূরত্ব, এই যে দেখানো হয়েছে। এই তিনটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের উপাদান। এই তিনটার উপরে ডিফেন্স করেই জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। আমরা এই তিনটা উপাদান নিয়ে একটু পরে জানবো। তার আগে তোমাদেরকে একটা একক কাজ দিচ্ছি, কাজটার জন্য 3 মিনিট সময় থাকবে। উত্তর প্রশ্নটা হচ্ছে জলবায়ু কাকে বলে, জলবায়ু পরিবর্তনের উপাদানগুলো কি কি। ঝটপট খাতা নিয়ে উত্তরটা লিখে হলো, উত্তরটা লিখে ছবি তুলে আমাদের ইসলামিক কমপ্লেক্স ক্লাস 4 ক্লাস 4-এর যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের যে কোনো একটা গ্রুপে তুমি তোমার কাজটা ছবি তুলে এক্ষুনি জমা দিয়ে দাও। সেটা হচ্ছে ইমো অথবা জুম মিটিং অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার, যে যেই গ্রুপে অ্যাক্টিভ আছো সে সেখানেই জমা দিয়ে দিবে। কাজটা শেষ করে তারপরে আবার ভিডিওটাকে রানিং করে চলো আমরা আমাদের পরের অংশে চলে যাই। এখন আবহাওয়া পরিবর্তনের ওই 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খেয়াল করো, এখানে আমরা যেই গ্রহে বাস করছি, পৃথিবী নামক যেই গ্রহটায় বাস করছি, সেই গ্রহটাকে নির্দেশ করা হচ্ছে এখানে। দেখো, ঠিক এর মাঝখান দিয়ে একটা রেখা চলে গেছে, লাল করে দেখানো হয়েছে পৃথিবীর মাঝখান দিয়ে, যেটা তোমাদের বইতেও আছে, মিলিয়ে নিয়েও পড়ে। এই রেখাটাকেই বলা হয় বিষুব রেখা। এই বিষুব রেখাটা পৃথিবীর ঠিক মাঝখান বরাবর ছেদ করেছে, অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর ছেদকারী রেখাকে বিষুব রেখা বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খেয়াল করো, এখানে আরেকটা কথা বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী অক্ষাংশ। অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোনো স্থানের দূরত্ব। খেয়াল করো, এখানে পৃথিবীর মাঝখানে দাগ দিয়ে দেখানো হয়েছে এই যে বিষুব রেখা, এই বিষুব রেখা থেকে, অর্থাৎ এই যে প্রথম তোমরা দেখো, এই যে বিষুব রেখাটা কল্পনা করা হয়েছে, বিষুব রেখার থেকে একটু দূরে এই একটা দাগ দেওয়া হয়েছে, বিষুব রেখা থেকে এই একটা দাগ দেওয়া হয়েছে, বিষুব রেখার পরে এই একটা রেখাকে দেখানো হয়েছে। আবার যদি আমরা নিচের দিকে আসি, তাহলে বিষুব রেখা থেকে এই একটা নির্দেশকে দাগ দিয়ে দেখানো হয়েছে, পৃথিবীর মধ্যে এই একটা দাগ দেখানো হয়েছে, এই একটা এভাবে দেখানো হয়েছে। অর্থাৎ এটাই হলো অক্ষাংশ, অর্থাৎ পৃথিবীর মাঝখান দিয়ে যে বিষুব রেখা দেখানো হয়েছে, এই বিষুব রেখা থেকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানের দূরত্বটা, কোন স্থানটা কতটুকু দূরত্বে অবস্থান করছে, এটাই হইল অক্ষাংশ। তাহলে পরীক্ষা যদি আসে তোমরা কি লিখবা, যে অক্ষাংশ কি? তোমরা লিখবা অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোনো স্থানের দূরত্ব। অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোনো স্থানের দূরত্ব। এই দূরত্বকে বলা হয় বিষুব রেখা। আর যদি বলা হয় এই দূরত্বকে বলা হয় অক্ষাংশ। আর যদি বলা হয় বিষুব রেখা কাকে বলে, তাহলে তোমরা লিখবা পৃথিবীর মাঝ বরাবর, এই যে পৃথিবীর মাঝ বরাবর ছেদকারী যে রেখা, সেই রেখাটাকে বলা হয় বিষুব রেখা। আমার সাথে তোমরাও বলো, পৃথিবীর মাঝ বরাবর ছেদকারী যে রেখা, সে রেখাকে বিষুব রেখা বলা হয়ে থাকে। আর অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোনো স্থানের দূরত্ব। অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোনো স্থানের দূরত্ব। তাহলে আমরা জানলাম অক্ষাংশ, জানলাম বিষুব রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার দেখো, এই যে বিষুব রেখা, এই যে বিষুব রেখা, এই বিষুব রেখা থেকে, এই বিষুবের উপরেরটা হলো উত্তর মেরু এবং নিচেরটা হলো দক্ষিণ মেরু। এখন দেখো, এই যে পৃথিবীর মাঝখান বরাবর যে রেখাটা, বিষুব রেখাটা রয়েছে, এই বিষুব রেখার উপরেই সূর্য খাড়াভাবে কিরণ দেয়। অর্থাৎ সূর্যটা যখন উদিত হয়, তখন এই বিষুব রেখার উপরে খাড়াভাবে সূর্যের আলোটা পড়ে। এবং যেই অঞ্চলটা বিষুব রেখার যত কাছাকাছি থাকে, সেই অঞ্চলটা সূর্যের তাপ তত বেশি পড়ে। অর্থাৎ মেরু অঞ্চলে সূর্য তির্যকভাবে কিরণ দেয়। যেহেতু উপরের দিকে হলো উত্তর মেরু, নিচের দিকে হলো দক্ষিণ মেরু, বিষুব রেখা বরাবর সূর্যটা ঠিক খাড়াভাবে কিরণ দেয়, সরাসরি সূর্যের আলোটা বিষুব রেখার উপরে পড়ে। এরপরে সূর্য তির্যকভাবে যেহেতু উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে কিরণ দেয়, তাই বিষুব রেখা থেকে ওই অঞ্চলের দূরত্ব, যেই অঞ্চলের দূরত্বটা যত বেশি, ওই অঞ্চলের তাপমাত্রা ততই কম। আগের মানচিত্রে আমরা দেখেছি। এখন এই মানচিত্রে যদি আমরা বাংলাদেশকে লক্ষ্য করি, তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু বিষুব রেখার কাছাকাছি অবস্থিত। ঠিক দেখো, ঠিক এই অঞ্চলটাই হলো বাংলাদেশের অবস্থান, এই অঞ্চলটার মধ্যে।
এই অঞ্চলটার মধ্যে অবস্থান, যেহেতু এই হচ্ছে বিষুবরেখা আর এই অঞ্চলটার মধ্যে বাংলাদেশের অবস্থান, তাই আমাদের তাপমাত্রা গড় তাপমাত্রা 26 ডিগ্রি দেখানো হয়েছে। আবার অপরদিকে রাশিয়ার মস্কোর অঞ্চলটা, মস্কোটা হচ্ছে এই যে তোমরা দেখো ঠিক এই অঞ্চলটার মধ্যে। তাহলে আমাদের বাংলাদেশের তুলনায় মস্কোর অবস্থান, যেহেতু এটা হচ্ছে বিষুবরেখা, এই বিষুবরেখা থেকে মস্কোর অবস্থান কিন্তু অনেক দূরে, বাংলাদেশের তুলনায় অনেক দূরে দূরে অবস্থিত হওয়ার কারণে, যেহেতু তা উত্তর এবং দক্ষিণ মেরুতে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, তাই তির্যকভাবে কিরণ দিতে গিয়ে মস্কোর অবস্থান রাশিয়া থেকে দূরে হওয়ার কারণে মস্কোর তাপমাত্রা কমে যায়, তাই ওখানের গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে মস্কো এবং ঢাকার তাপমাত্রার তারতম্যের কারণটা কি। তাহলে আমরা দেখলাম যে বিষুবরেখার নিকট সূর্য খারাপভাবে কিরণ দেয়, আর পৃথিবীর যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু রয়েছে, এই দক্ষিণ মেরুতে সূর্য তির্যক মানে হলো বাঁকা হয়ে কিরণ দেয়, ফলে বিষুবরেখার কাছাকাছি পৃষ্ঠের কোনো স্থানের সবচেয়ে বেশি গরম হয়ে থাকে, আর বিষুবরেখা থেকে দূরে অবস্থিত দেশগুলির তাপমাত্রা কম হয়ে থাকে। আমরা আবার দেখছি পৃথিবীটা দেখানো হয়েছে বিষুবরেখা, পৃথিবীর উত্তর মেরু এবং পৃথিবীর দক্ষিণ মেরু। খেয়াল করো সূর্যটা কিভাবে কিরণ দেয়, এই যে দেখো এখানে দেখানো হয়েছে সূর্যটা ঠিক এইভাবে কিরণ দেয়, তাহলে এখান থেকে বিষুবরেখা বরাবর একদম খারাপভাবে কিরণ দেয়। খারাপভাবে কিরণ দেওয়ার কারণে এই বিষুবরেখাটা সূর্যের সবচেয়ে কাছে, তাই সূর্যের সবচেয়ে কাছে হওয়ার কারণে এই যে দেখো, হ্যাঁ এই যে তা খারাপভাবে কিরণ দিতে গিয়ে এই বিষুবরেখাটা সূর্যের সবচেয়ে কাছে হওয়ার কারণে এখানে সূর্যের আর তারপরে এই যে অঞ্চলগুলি এই যে দেখো এই আস্তে 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 এদিকে সূর্যের আলোটা বাঁকা হইতে 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 এদিকে বাঁকা হয়ে ওদিকে চলে গেছে, এদিক থেকে সূর্যের আলোটা বাঁকা হইতে 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 এদিকে এভাবে চলে আসছে। তো যেই অঞ্চলটা খারাপভাবে কিরণ দেয়, দেখো যে অঞ্চলটা খারাপভাবে কিরণ দেয় সেই অঞ্চলটার ভিতরে সূর্যের তাপ বেশি থাকে, এবং যে অঞ্চলটা তির্যকভাবে কিরণ দেয় সেই অঞ্চলে সূর্যের তাপটা বেশি থাকে। ঠিক এভাবেই তাপমাত্রার তারতম্য হয়ে থাকে। অর্থাৎ সূর্য যদি বিষুবরেখা বরাবর খারাপভাবে কিরণ দেয়, তখন বিষুবরেখার আশপাশের জলবায়ু গরম থাকে এবং দূরবর্তী স্থান উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে জলবায়ু শীতল থাকে। কাছাকাছির অবস্থার জলবায়ু থাকে অত্যন্ত উষ্ণ, এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেহেতু অনেকটা দূরে, তাই ওখানের জলবায়ু থাকে শীতল। এবার যাই তোমাদের জন্য একটি জোড়াই কাজ রয়েছে। জোড়াই কাজটা তো জোড়াই করা সম্ভব হবে না, তাই তোমরা একা একাই করে আবারও গ্রুপে জমা দেবে। এটার জন্য 5 মিনিট সময়। কাজটা হচ্ছে বিষুবরেখা বরাবর সূর্য যখন খারাপভাবে কিরণ দেয়, তখন উত্তর মেরু ও দক্ষিণ মেরু কেন শীতল থাকে, এটা নিয়ে তোমরা এটার 2টা কারণ লিখবে। 2টা কারণ লিখে খাতায় লিখে ছবি তুলে তারপরে গ্রুপে জমা দেবে। ঝটপট শুরু করো। আশা করি এতক্ষণে কাজটা শেষ করেছো। চলো আমরা পরের অংশে চলে যাই। জানলাম, এবার আমরা জানবো আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে। খেয়াল করো এখানে কিছু ছবি শো করছে। এই ছবিগুলি কোনটাকে নির্দেশ করছে অবশ্যই তোমরা জানো যে এই ছবিগুলি আমাদের বাংলাদেশের 6টা ঋতুকে নির্দেশ করছে। অর্থাৎ বাংলাদেশে সাধারণত গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6টা ঋতুকে নির্দেশ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে গ্রীষ্মকাল, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে গ্রীষ্মকাল, এটি বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু। বাংলাদেশের জলবায়ু সম্পর্কে এতক্ষণ আমরা বৈশ্বিক জলবায়ু সম্পর্কে জানলাম, এবং সেখানে বাংলাদেশের জলবায়ুর একটা চিত্র ফুটে উঠেছে। এখন আমরা বাংলাদেশের মূল জলবায়ুটা জানব। তার মধ্যে যে বাংলাদেশের যে 6টা ঋতু বিরাজ করছে, 6টা ঋতুর প্রথম ঋতুটা হচ্ছে গ্রীষ্মকাল, যেখানে বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে গ্রীষ্মকাল হয়, আর এটা হচ্ছে বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। দেখো এরপরে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হচ্ছে বর্ষাকাল। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি। এরপরে ভাদ্র ও আশ্বিন এই 2 মাস মিলে শরৎকাল। শরৎকালে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, কাশবনে সাদা কাশফুল ফুটে, আবহাওয়াটা অত্যন্ত চমৎকার থাকে। এরপরে কার্তিক অগ্রহায়ণ এই 2 মাস মিলে হেমন্তকাল হয়। এই সময় কৃষকরা ফসল কেটে ঘরে তোলেন। এ সময় অনেক উৎসবও পালন করা হয়ে থাকে। এরপরে পৌষ ও মাঘ এই 2 মাস মিলে শীতকাল। এই সময় বাংলাদেশের খুব ঠান্ডা অনুভূত হয়, ছবিতে যেটা নির্দেশ করছে। এবং সর্বশেষ ফাল্গুন ও চৈত্র
এই 2 মাস বসন্তকাল। এ সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ অর্থাৎ গরম হতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো বাংলাদেশের জলবায়ু কাঠামো। বছরের পর বছর ধরে আমরা এ ধরনের আবহাওয়া দেখে আসছি। ঠিক এভাবেই আমরা দেখছি সিরিয়ালে 6টা ঋতু ঘুরে ফিরে আমাদের মধ্যে চলে আসছে। বাংলাদেশের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ঋতুগুলো উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে ভিন্ন। অন্যান্য দেশগুলিতে মাত্র 4টি ঋতু রয়েছে। যেমন বাংলাদেশে যেখানে 6টা ঋতু, অন্যান্য দেশগুলিতে সেখানে 4টা ঋতু মাত্র। জুন থেকে আগস্ট পর্যন্ত গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরৎকাল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল এবং মার্চ থেকে শুরু করে মে মাস পর্যন্ত বসন্তকাল। একক কাজ, আরেকটি একক কাজ রয়েছে। খাতা কলম নাও এবং লেখা শুরু করো 5 মিনিট সময়। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশগুলিতে কয়টি ঋতু রয়েছে? বছরের সবচেয়ে উষ্ণতম ঋতু কোনটি? কখন শীত ধীরে ধীরে কমতে শুরু করে? প্রশ্ন উত্তরগুলি লিখো এবং গ্রুপে জমা দাও। আশা করি কাজটা শেষ করেছো। চলে যাচ্ছি পরের অধ্যায়ে। এবার রয়েছে পাঠ সংযোগ। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 75, 76, 77 পৃষ্ঠা খুলে মনোযোগ সহকারে আজকের আলোচনা মিলিয়ে নাও। এখানে তোমাদের জন্য 10 মিনিট সময় রইল। ভিডিওটা স্ট্যান্ড করে তোমরা খুব মনোযোগ সহকারে আজকের আলোচনাটা মিলিয়ে নেবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দিব ইনশাল্লাহ। আশা করি মনোযোগ সহকারে পড়েছো। চলো তাহলে ভিডিওটা চালু করো, আমরা শুরু করি পরের অংশ। হ্যাঁ, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কোনটির উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে? বিষুব রেখা, চাঁদ, সূর্য থেকে স্থানটির দূরত্ব, সমুদ্র থেকে স্থানটির দূরত্ব। বাংলাদেশের জলবায়ু কেমন? উষ্ণ আর্দ্র, শীতল, উষ্ণ আর্দ্র। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস। কোন রেখা বরাবর সূর্য খাড়াভাবে কিরণ দেয়? খেয়াল করো, অক্ষাংশ, বিষুব রেখা, দ্রাঘিমাংশ। অবশ্যই আজকের আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো, তারপরও মিলিয়ে নাও। 1 নম্বরের উত্তর, 2 নম্বরের উত্তর, 3 নম্বরের উত্তর এবং 4 নম্বরের উত্তর। এ পর্যায়ে রয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ। বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে বাংলাদেশের জলবায়ুর ধরন ব্যাখ্যা করে লেখো। বাংলাদেশের জলবায়ুর ধরন ব্যাখ্যা করে লিখো। 10টা বাক্যের মধ্যে লিখবা, লিখে তোমাদের কাছে জমা রাখবে। যখন স্কুল চালু হবে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক স্যারকে দেখাবে। আর আমাদের প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্ররা রয়েছে তোমরা বাড়ির কাজটা শেষ করে আমাদের গ্রুপে জমা দেবে, আমরা দেখে নেব ইনশাল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পরের ক্লাসে। ততদিন পর্যন্ত নিরাপদে থাকো।